আমাদের বাচ্চারা এখন খেলাটাকে এত বেশি সিরিয়াসলি নিচ্ছে এবং এত বেশি সময় দিচ্ছে, তারা এটা করতে গিয়ে পড়াশোনাটা কিন্তু হ্যাম্পার করছে। এখনকার দিনে দেখি যে বাবা মারা বাচ্চাদের চেয়ে বেশি আগ্রহ। হ্যাঁ, সবথেকে বাচ্চাদের হয়তো আগ্রহ কম, কিন্তু সে না তোর ক্রিকেটার হতেই হবে। হ্যাঁ, এই জিনিসটা যাতে না করে। আপনি ধরেন অস্ট্রেলিয়াতে যান বা আপনি ইংল্যান্ডে যান, একটা বাচ্চা 17-18 বছর বয়সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু আমাদের দেশে আপনি দেখেন, এখন আমরা মানে বিয়ের পর ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, কি ড্রেস পরবে, এগুলো আমাদের দেশে ডমিনেট করার চেষ্টা করা হয়। আমাদের দেশে দেখবেন একটা প্লেয়ার যখন বাদ পড়ে তখন সে বলবে কোচ পছন্দ করে না, সিলেক্টর আমাকে লাইক করে না, আমি সুযোগ পাই নাই, আমি আম্পায়ার ভুল আউট দিছে। মানে কি, আমি যখন নিজে কিন্তু একবারও বলি না যে আমি ভুল খেলছি, 100%। আমরা কিন্তু সবসময় আরো 10 জন মানুষের দোষ দিয়ে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দ্য প্রমিস শোতে। আজকে আমার গেস্ট হিসেবে আছে আপনাদের সবার প্রিয় এবং সব থেকে পরিচিত মুখ। যখন আমরা ক্রিকেট খেলেছি, যখন ক্রিকেট খেলা জোয়ার তেমন ছিল না, যাকে দেখে আসলে আমরা ক্রিকেট শিখেছি এবং যারা শিখতে চেয়েছিল তাদেরই একজন, সবার প্রিয় শাহরিয়ার নাফিস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছোট করে শুরু করেন আপনার আসলে ক্রিকেটের যাত্রাটা, এবং আপনার পারিবারিক থেকে আমরা সবাই বলি পরিবারে একটা বড় হেল্প থাকে, সো এটা নিয়ে যদি কিছু বলতেন। আমার ফ্যামিলিতে ক্রিকেট ছিল, আমার কাজিনরাও ক্রিকেট খেলতেন, আমার মামারা আগে ক্রিকেট খেলতেন, আমার মোটামুটি কাজিনদের মানে আম্মার সাইডের কাজিনরা সবাই ক্রিকেট খেলেছে। কেউ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল, কেউ প্রিমিয়ার লিগ খেলেছে, কেউ ফার্স্ট ডিভিশনে খেলেছে, কেউ সেকেন্ড ডিভিশনে খেলেছে। তো এই জন্য যেহেতু পরিবারে ক্রিকেট খেলা ছিল, তো ছোটোবেলা থেকেও একটু স্বাভাবিকভাবে ক্রিকেট খেলার একটা ইচ্ছা ছিল, তাদের দেখেই খেলা। এবং ছোটোবেলায় যখন আমার এখন প্রথম ক্রিকেট খেলার স্মৃতি যেটা মনে পড়ে, 1992 ওয়ার্ল্ড কাপ, আব্বার সাথে সেহেরির সময় উঠে খেলা দেখতাম, রঙিন পোশাকে সাদা বলে খেলা। তো ওইটা দেখেই, এবং যেহেতু ব্লাডে একটু ছিল, ওগুলো দেখেই ক্রিকেট খেলা শুরু করা। ছোটোবেলায় যে একদম প্রফেশনাল ক্রিকেটার হবো এমন কোনো লক্ষ্যও ছিল না, বা ওই সময় বাংলাদেশে প্রফেশনাল ক্রিকেট খেলার সিচুয়েশনও ছিল না। তারপরে খেলতে একটা সময় যখন বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে 1997-এ, তখন আসলে মনে হয়েছে যে না, ক্রিকেট খেলাটাকে একটু সিরিয়াসভাবে নিতে পারি। তাও ওরকম না যে একদম ফুল প্রফেশনাল। এখন যেমন একটা বাচ্চা প্রথমেই চিন্তা করে যে আমি প্রফেশনাল ক্রিকেটার হব, আর আমরা ওই সময় ছিল যে পড়াশোনার পাশাপাশি খেলবো, যদি জাতীয় দলে খেলতে পারি খুবই ভালো। স্পেশালি ওয়ার্ল্ড কাপ খেলার একটা স্বপ্ন ছিল। এই ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্নটা তখন বাংলাদেশ যখন 97-এ আইসিসি ট্রফি জিতে, তখন মনে হলো যে না, এই স্বপ্নটা পূরণ করা সম্ভব। দেন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, তো তখন আস্তে আস্তে টেস্ট ক্রিকেট খেলারও স্বপ্ন জাগে। তো শুরুটা খুবই সিম্পলি যে ক্রিকেটটা খেলবো, ভালো লাগে খেলবো, তারপরে আস্তে আস্তে প্রফেশনাল হয়ে ওঠা। যদি আমি বলি, তখনকার ক্রিকেটে তো ওরকম একটা জোয়ার ছিল না, যেটা আপনিও বললেন এবং আমরা তো জানি। কিন্তু তখন কি আসলে পরিবার থেকে কি এই যে খেলার প্রতি যে আপনার 97-এর পর যে একটা ইচ্ছা জাগলো, বা ওয়ার্ল্ড কাপ খেলাগুলো দেখার পর, এটা কি পরিবার থেকে কি একটা হেল্প ছিল? আমি আমার বাবা মার কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। আচ্ছা। ওই সময়ে 1995, 96, 97-এ একটা বাচ্চা ক্রিকেট খেলতে চায় বা চিন্তা করে যে ক্রিকেট খেলবে, এটা আসলে বাবা মার পারমিশন ছাড়া সম্ভব ছিল না। আমার আব্বা আম্মা আমাকে একটা শর্ত জুড়ে দিয়েছিলেন যে ইউ ক্যান প্লে অ্যাজ লং অ্যাজ পসিবল, কোনো সমস্যা নেই, যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয়। আর তারাও চিন্তা করেছিলেন যদি ছেলে মাঠে যায়, খেলাধুলা করে, তাহলে হয়তো আজেরা টিভি দেখা, বা আমাদের সময় তো আর এক মোবাইল ছিল না, তো টিভি দেখা বা ভিডিও গেমস খেলা বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, এই জিনিসগুলো আমরা কম করে ফিজিক্যালি এবং মেন্টালি একটা পজিটিভ কাজে ব্যস্ত থাকবো। তো তারা সবসময় এনকারেজ করেছেন, এবং আব্বা আম্মার এই সাপোর্টটা ছাড়া আজকে আমি যে ক্রিকেটার হয়েছি, অ্যাটলিস্ট আমি সব কিছু বাদ দিয়ে দিই, অন্য তো মাঠে নিয়ে যাওয়া, খেলতে নিয়ে যাওয়া, এগুলো তো আছেই। কিন্তু এই যে এই অত কম বয়সে, যখন আমার বয়স 8-9, তখন চিন্তা করে আমি খেলতে চাই, এবং ওই ডিসিশনটাকে রেসপেক্ট করে এটাকে বাস্তবায়ন করার জন্য যে সাপোর্টটা, এটা আব্বা আম্মা না করলে কোনো সময় ক্রিকেটার হওয়া সম্ভব হতো না। এটা তো ঠিক, মানে এটা একটা জিনিস ছিল যে আগেকার দিনে আপনি যার কাছ থেকে, যার হাতে ধরে ক্রিকেটটা শিখেছেন, ডেফিনেটলি একটা কোচের অবদান অনেক বেশি কিছু ছিল। এখনকার ক্রিকেটে আমরা দেখি প্রচুর অ্যাডভান্স কোচে চলে আসছে, কি বলেন, ভিডিও অ্যানালাইসিস থেকে শুরু করে অনেক অ্যাডভান্স প্রযুক্তি। বাট তখনকার সময় তো আপনার ওই প্রযুক্তিটা পাননি, কিন্তু তখনকারদের কোচদের চোখটাই ছিল প্রযুক্তি, যদি আমি বলি। সো আমি যতটুকু জানি যে আপনার যিনি কোচ ছিলেন, তার হেল্পটা অনেকখানি আপনার ক্যারিয়ারে হেল্প করেছে। সো স্যারের কাছে আসলে, স্যারের সম্বন্ধে আসলে কতটুকু আমরা অতটুকু বলতে পারবো না, বাট আপনার যদি কিছু বলার থাকে একটু স্যারের সম্বন্ধে। দেখুন, প্রথমে একটা জিনিস বলতে চাই যে যেই সময় চলে, ওই সময় যেটা সেরা প্রযুক্তি, সেটাই কিন্তু প্রযুক্তি। আচ্ছা। এখন আমরা যদি 2026-এর লেন্সে
সাল বা 1995 1996 দেখতে চাই, এটা ঠিক হবে না। ওই সময় যতটুকু অ্যাভেলেবেল ছিল ততটুকুই আমরা আসলে অ্যাভেল করতে পেরেছি কিনা ওইটা দিয়ে আসলে কম্প্যারিজন করা যায়। আচ্ছা। হ্যাভিং সেইড দ্যাট, আপনি যেই কথাটা বললেন এটা আসলে খুবই 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 সত্য একটা কথা, যে তখনকার কোচদের চোখে ছিল মূল প্রযুক্তি। স্যার আমাকে সবসময় বলতেন, ওয়াহিদ স্যার, আমি ওনার স্টুডেন্ট, এবং স্যার ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কোচেস ইন বাংলাদেশ যার কাছ থেকে চারজন টেস্ট ক্রিকেটার বের হয়েছে। একজন ইন্ডিভিজুয়াল একাডেমি লেভেল একজন কোচের কাছ থেকে 4জন টেস্ট ক্রিকেটার বের হওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। কারণ বিকেএসপি আছে, বিকেএসপি থেকে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটার প্রডিউস হয়েছে, বাট বিকেএসপি একটা ইনস্টিটিউশন। আর স্যার একটা একাডেমি চালাতেন, অঙ্কুর ক্রিকেটার্স, ওখান থেকে আমরা 4জন ন্যাশনাল টিমে টেস্ট ক্রিকেটার হয়েছে। এর মধ্যে 2জন হচ্ছে গিয়ে আপনার 2জন হচ্ছে কি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়েছে, এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আরো বের হয়েছে, অনেক বের হয়েছে। রকিবুল আছে, আমিনুল ইসলাম, বিপ্লব আছে। সো স্যার আলহামদুলিল্লাহ হি হ্যাজ বিন আ ভেরি সাকসেসফুল কোচ। স্যার আমাকে সবসময় বলতেন, যেহেতু আমার বাসায় দেখা যেত যে পরীক্ষার সময় আমি প্র্যাকটিসে যেতাম না, 2-3 মাস ব্রেক নিতাম, স্যার খালি বলতেন যে এত পড়ে কি করবি, আচ্ছা, খেলার ব্যাপারে একটু মনোযোগী হও। এই কথাটা সবসময় আমার মনে পড়ে, কিন্তু স্যার এটা বুঝতেন যে আমার বাসায় পড়াশোনার একটা প্রেশার আছে। আচ্ছা। স্যার সবচেয়ে বড় যেই ইম্প্যাক্ট আমাদের লাইফে আছে, স্যার অ্যাজ এ মানুষ এত 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 ভালো, এইটা আমার কাছে মনে খুবই গুরুত্বপূর্ণ। যে স্যার সবসময় বলতেন যে ভালো খেলোয়াড় হওয়া যতটুকু ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে একটা ভালো মানুষ হওয়া। সো স্যারের যে আদর্শ আমরা এখনও সেটা ফলো করার চেষ্টা করি, এবং আমরা খুবই প্রাউড যে আমরা ওয়াহিদ স্যারের স্টুডেন্ট ছিলাম। মানে এইটা আমাদের, উনার সান্নিধ্যে আসা, উনার কাছ থেকে খেলা শেখা, এটা আমাদের লাইফের একটা অন্যতম বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। হ্যাঁ, মানে আপনাদের সময় কিন্তু, যদি আমি একটু পিছনের দিকে যাই, আপনাদের সময় কিন্তু বা তখনকার সময় যারা ক্রিকেট খেলতো তারা কিন্তু ভালো ফ্যামিলি বিলং করতো, এবং পড়াশোনাটাও তাদের একটা পাশাপাশি রাখতে হতো। বাট উইথ ডিউ রেসপেক্টস এখনকার ক্রিকেটারদের, আমরা সবাই জানি আমাদের ক্রিকেটাররা এখন ম্যাক্সিমাম একটু ভিলেজ বা একটু তার ওইসব এরিয়ার থেকেই বেশি আসছে। তো সেই ক্ষেত্রে পড়াশোনাটা আসলে কতখানি ইম্পর্টেন্ট একটা ক্রিকেটার বা এখনকার সময়ের ক্রিকেটারদের জন্য? আমি অবশ্যই আপনি যে কথাটা বললেন এটা স্বীকার করি, কিন্তু এটাকে আমি একটু অন্যভাবে দেখি। আচ্ছা। দেখুন, ক্রিকেট খেলাটা একটা এক্সপেন্সিভ খেলা, এবং বাংলাদেশের ক্রিকেট যখন শুরু হয়েছে, বাংলাদেশ একটা সময় পাকিস্তানের পার্ট ছিল, ওই ব্রিটিশ পিরিয়ড থেকে তো এই অঞ্চলে ক্রিকেটটা খেলা শুরু। তো ক্রিকেটটা খেলতো একটু অবস্থাপন্ন ফ্যামিলির। আপনি যদি ইন্ডিয়ার কালচার দেখেন বা পাকিস্তানের কালচার দেখেন, ক্রিকেট খেলতোই কিন্তু এই নবাবরা অথবা রাজারা, বা ওখান থেকেই এসেছে। আস্তে 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 এটা ম্যাস পিপলের মধ্যে ছড়িয়েছে। তো বাংলাদেশে যখন ক্রিকেট খেলাটা শুরু হয়, স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা অবস্থাপন্ন ফ্যামিলি ছিলেন তারাই ক্রিকেট খেলতেন, তারা ক্রিকেটটা খেলেছেন, তারা ক্রিকেটটাকে লালন করেছেন, স্প্রেড করার চেষ্টা করেছেন। এরপরে বাংলাদেশ যে একটা ঘনবসতিপূর্ণ দেশ, জনবহুল দেশ, এখানে সমাজের সর্বস্তরে ক্রিকেটটা ছড়িয়ে গিয়েছে, আমরা ছড়িয়ে দিতে পেরেছি, এবং এই কারণে কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চল থেকে দারুণ দারুণ ক্রিকেটার উঠে আসছে। আপনি যদি শরীফুলের কথা চিন্তা করেন, শরীফুল পঞ্চগড়ের, একদম, হ্যাঁ, পৃথিবীর, আমাদের পৃথিবী না, বাংলাদেশের ওই মাথায়। আবার যদি হাসান মুরাদের কথা চিন্তা করেন, কক্সবাজার। তার মানে কি, বাংলাদেশের সর্বকোণা থেকেই কিন্তু প্লেয়াররা আসছে। এটা মনে করি এটা আমাদের একটা সাকসেস। আমি এটাকে প্রবলেমেটিক ভাবে ধরি না, এটা আমাদের সাকসেস, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব সাকসেসফুলি ক্রিকেটটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। মানুষের ইন্টারেস্ট তৈরি হয়েছে, বাংলাদেশ ভালো ফলাফল করাতে মানুষ আগ্রহী হয়েছে, এবং এই আগ্রহটাকে কেটার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো আমি মনে করি এটা আমাদের একটা পজিটিভ দিক। নেগেটিভ যেই দিকটা হলো সেটা হচ্ছে ক্রিকেট খেলা খুবই সময় সাপেক্ষ একটা খেলা। আপনি ফুটবল 90 মিনিট খেললেন, 90 মিনিট খেলার জন্য আপনি আরো 90 মিনিট প্র্যাকটিস করলেই হয়ে যায়। ক্রিকেট খেলায় সেটা হয় না। ক্রিকেট খেলা সারাদিন হয়, এবং এইটার জন্য আসলে সারাদিন রাত 24 ঘন্টায় সময় দিতে হয়। এইটা আমাদের একটা নেগেটিভ পয়েন্ট, যে আমাদের বাচ্চারা এখন খেলাটাকে এত বেশি সিরিয়াসলি নিচ্ছে এবং এত বেশি সময় দিচ্ছে, তারা এটা করতে গিয়ে পড়াশোনাটা কিন্তু হ্যাম্পার করছে, বা তারা পড়াশোনাটার ব্যাপারে মনোযোগী হচ্ছে না। আমার কাছে মনে হয় এই জায়গাটা অ্যাড্রেস করা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি পড়াশোনার কোনো বিকল্পই নাই। আপনি ক্রিকেটার হতে চাইলেন, কেউ কি যখন ক্রিকেট খেলা শুরু করে আপনাকে কি কেউ গ্যারান্টি দিতে পারবে যে আপনি ন্যাশনাল টিমে খেলবেন? আচ্ছা, ন্যাশনাল টিমেই খেললেন, কথার কথা, গ্যারান্টি আমি দিয়ে দিলাম। এখনো তো অনেকের স্বপ্ন হয়
পরিবার থেকে যে হ্যাঁ, আমার ছেলে যে আমার ন্যাশনাল ন্যাশনাল টিমে খেললো, ন্যাশনাল টিমে ঢোকার পর আপনি 10 বছর খেলতে পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে? সেটা নাই, হ্যাঁ। সেটাও কোনো গ্যারান্টি নেই। ক্রিকেট খেলাটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি যদি পড়াশোনা করেন আপনার লাইফের কিন্তু একটা গ্যারান্টি হয়ে যাবে। জি, তো 100%। আমি মনে করি প্রত্যেকটা বাচ্চার এই জিনিসটা বোঝা উচিত যে আমি ক্রিকেট খেলবো, আমি ফুটবল খেলবো, আমি গান গাবো, নাটক করবো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমার পড়াশোনা যদি থাকে তাহলে আমার লাইফে সবসময় একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স থাকবে। জি। আর আমি যদি পড়াশোনা না করি আমার লাইফে কোনো ডিফেন্সই থাকবে না, কারণ আপনি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবেন বা ব্যবসা বাণিজ্য করবেন, এটার কিন্তু গ্যারান্টেড। আপনি প্লেয়ার হতে পারবেন কি পারবেন না এটা কিন্তু গ্যারান্টি না। এটা কিন্তু আমেরিকাতে একটা স্টাডি আছে যেখানে বলে আমেরিকান ড্রিম, বাস্কেটবল খেলার ক্যারিয়ার গড়তে গিয়ে কত হাজার হাজার বাচ্চার যে জীবন শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় মানে কি, যে তারা বাস্কেটবলের জন্য সারাদিন রাত 24 ঘন্টা প্র্যাকটিস করে, পরে দেখা যায় সে এনবিএ মেক করতে পারে নাই, আবার তার পড়াশোনাও হয় না, এবং তারা পরবর্তী তাহলে কিন্তু লাইফে তারা স্ট্রাগল করে। এখন আমাদের দেশে কিন্তু ওই পাশ্চাত্যের মতো ওই সিস্টেমটাও নেই যে আপনি কথার কথা যে আপনি একটা দোকানে কাজ করলেন, আপনি ভালো টাকা ইনকাম করলেন, সোশ্যালি কিন্তু আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যে একটা একটা কোম্পানির মালিকের যে স্ট্যাটাস, একটা দোকানদারের কিন্তু একই স্ট্যাটাস, কিন্তু আমাদের দেশে কিন্তু এইটা না। তো এইটা আমার মাথায় রেখে আমি যারা ক্রিকেট খেলতে চায় তাদের বলবো যে ক্রিকেট খেলেন, কোনো সমস্যা নেই, আপনি পড়াশোনাটা করেন। আর এটা বাবা মার দায়িত্ব এটা এনশিওর করে যে আপনি খেলতে দেন, কিন্তু সে পড়াশোনা করছে কিনা সেটা দেখা। এখনকার দিনে দেখি যে বাবা মারা বাচ্চাদের চেয়ে বেশি আগ্রহী। বাচ্চাদের হয়তো আগ্রহ কম, কিন্তু সে না তোর ক্রিকেটার হতেই হবে, এই জিনিসটা যাতে না করে, কারণ কে কি হবে এটা আল্লাহ তাআলা উপর থেকে ডিসাইড করে রেখেছে। যা যেটা হওয়ার সে সেটার মধ্যে ইন্টারেস্ট নিবেই, ইন্টারেস্ট শো করবে এবং সেটা আলটিমেটলি করবেই। আমি মনে করি বাবা মার দায়িত্ব এবং বাচ্চাদের দায়িত্ব, তুমি যাই করো না কেন, শুধু খেলা না, পড়াশোনাটা মাস্ট করতেই হবে, কারণ এটা তোমার লাইফে একটা সিকিউরিটি তৈরি করে। এখন যদি আমি আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আসি, আপনার তো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাতে যাওয়ার আগে কিন্তু আপনি ঘরোয়া ক্রিকেটে বা এই যে একটা প্রসেস, লেটস সে 13, 15, আন্ডার 15, আন্ডার 17, আপনাদের সময় থেকে কিন্তু এই প্রসেসটা একটু বেশি স্টাবলিশ হয়েছিল, যে 13, 15 বা ডেভেলপমেন্ট যেটাকে বলে। এই প্রসেস থেকে যখন আপনি আস্তে আস্তে ঘরোয়া ক্রিকেট খেললেন, ওয়ার্ল্ড ক্রিকেটে পারফর্ম করলেন, দেন ইন্টারন্যাশনালে গেলেন, এই প্রসেসটা নিয়ে একটু যদি কিছু বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিস্টেমটা আছে, আমি মনে করি এটি খুবই এফিশিয়েন্ট একটা সিস্টেম। যেটা বললাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারা বাংলাদেশে ক্রিকেট ছড়িয়ে দিতে পেরেছে, বাট উই ওয়ার দ্য ফার্স্ট ব্যাচ যখন এই প্রসেসটা আসলে শুরু হয়। আমাদের সময় তখন যেটা হতো, ইউ স্টিল আন্ডারস্ট্যান্ড, ইউ স্টিল রিমেম্বার যে আমাদের সময় পত্রিকাতে অ্যাড আসতো যে অমুক তারিখে ওপেন ট্রায়াল হবে, কিন্তু এখন কিন্তু আর ওই সিস্টেম নাই। এখন আর ওপেন ট্রায়াল হয় না। ওপেন ট্রায়াল হয় না মানে কি, এখনো ওইরকম পত্রিকাতে আসলে আর বিজ্ঞাপন দেয় না, এখন জেলায় হচ্ছে মেসেজ দিয়ে দেয়, এবং এটা অনেকটা বিসিবির থেকে মনে হয় করা হয়। হ্যাঁ, আগে হয়তো ওপেন থাকতো, এখন যেটা হয় জেলায় হয়। যেমন আগে ওপেন হতো কি সারা বাংলাদেশ থেকে আসতো, এখন এইটাই জেলায় ছড়িয়ে গিয়েছে। তো এখন ইটস এ ম্যাসিভ সিস্টেম, এবং খুব ভালো একটা সিস্টেম আছে যেখানে আপনি 13 বছরে খেলবেন, 15 বছরে খেলবেন, 17তে খেলবেন, 19-এ খেলবেন, তারপরে ঘরোয়া ক্রিকেট খেলবেন। সো ইটস এ ভেরি লং প্রসেস অ্যান্ড স্ট্রং প্রসেস। অনেক একটা প্লেয়ারকে অনেক ধাপ পার হয়ে আসলে টপ লেভেলে উঠতে হয়। সো এবং সেই উঠতে গেলে তার অনেক কাঠখড়ও পোড়াতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক রান করতে হয়। সো আমি মনে করি আমাদের যে সিস্টেমটা আছে ইটস এ ভেরি গুড সিস্টেম, বাট এটাকে যদি আমরা আরও পলিশড করতে পারি, আরও বেশি সিস্টেম্যাটিক করতে পারি, তাহলে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক নিয়ে আসবে। আপনাকে কিন্তু যদি আমরা বলি, আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবথেকে বেশি পরিচিত করে হচ্ছে অস্ট্রেলিয়া এগেনস্টে যে ইনিংসটা। আমি আসলে এটার ব্যাক এন্ডে একটু কথা বলতে চাই। আমরা তো সবাই জানি যে ইটস নট ইজি টু প্লে ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। মানে আপনি যদি আমি বাংলাদেশের প্রসপেক্টিভ থেকে চিন্তা করি, ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ ঘরোয়া ক্রিকেটটা আমাদের এখনও আই স্টিল ফিল ওই রকম স্ট্যান্ডার্ড লেভেলে যায়নি। সো ওই জায়গার থেকে আপনি গিয়ে ইন্টারন্যাশনালে ওরকম একটা, যদি আমি বলি, বাঘা প্লেয়ার ছিলেন, ব্রেটলি ছিলেন, গিলেস্পি ছিলেন, ম্যাকগ্রা ছিলেন, ওই টিমের এগেনস্টে যে রান করাটা বা নিজেকে কিভাবে তৈরি করলেন? আমি এই কথাটা অনেকের সাথে আলোচনা করেছি এবং আই এম গ্ল্যাড ইউ হ্যাভ আস্কড ইট। পৃথিবীর কোনো দেশের ডোমেস্টিকের সাথে ওই দেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের সমতা নাই। যদি কেউ বলে থাকে সেটা ভুল বলে। অনেকেই বলে যে অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেট ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ টেস্ট ক্রিকেট। না, নেভার। প্রত্যেকটা দেশেই ডোমেস্টিক ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা পার্থক্য থাকে। এটা সব দেশেই থাকে, কোনো দেশে বেশি থাকে, কোনো দেশে কম থাকে। আমাদের মমিনুল কি 13টা টেস্ট 100 করে নাই? শান্ত কি 10টা টেস্ট 8-9টা টেস্ট 100 করছে না? ও তো এই ডোমেস্টিক খেলেই আসছে।
there will always be a gap between domestic cricket and test cricket, international cricket. বাট ডিফারেন্সটা যে জায়গায় হয় সেটা হচ্ছে মাইন্ডসেটে। Yes. মাইন্ডসেটে বাইরের দেশের প্লেয়াররা করে কি, ওদের মাইন্ডসেটটা ওরা দ্রুত ডেভেলপ করে ফেলতে পারে। আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে প্লেয়ারের মাইন্ডসেটটা ডেভেলপ করতে গিয়ে একটু স্ট্রাগল করে, অ্যাডাপ্ট করতে পারেন। অ্যাডাপ্ট করতে পারেন। তো এই জায়গাটা যদি আমি অ্যাড্রেস করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়াররা অনেক স্কিলফুল, তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরও অনেক সাফল্য বয়ে নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে যেই জিনিসগুলো ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়, যেমন আপনি ধরেন অস্ট্রেলিয়াতে যান বা আপনি ইংল্যান্ডে যান, একটা বাচ্চা 17-18 বছর বয়সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, আচ্ছা, সে তার নিজের লাইফ জি, লিড করে। জি। সো হি স্টার্ট টেকিং হিজ ওন ডিসিশনস, নিজের টাকা ইনকাম করা, নিজের সংসার চালানো, নিজের বাসা মেনটেন করা, এই যে আত্মনির্ভরশীলতা জি, তৈরি জি, হয়, জি। তার মানে কি হি স্টার্টস টেকিং ডিসিশনস বাই হিমসেলফ। ভুল হয় আবার ঠিক করে, ভুল হয় আবার ঠিক করে। এতে যেটা হয় সে 19, 20, 21, 22, 23 বছরে গিয়ে কিন্তু হি অনেক বিকামস matured। আ ম্যাচিউরড পারসন, হি বিকামস আ প্রপার অ্যাডাল্ট। জি। কিন্তু আমাদের দেশে আপনি দেখেন এখন আমরা মানে বিয়ের পর ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, কি ড্রেস পরবে, এগুলো আমাদের দেশে ডমিনেট করার জি। চেষ্টা করা হয়। এটা কিন্তু নেগেটিভ না, আমি কিন্তু নেগেটিভ বলছি না, এটার একটা প্লাস মাইনাস আছে অবশ্যই। আমাদের দেশে সামাজিক বন্ধনটা খুবই স্ট্রং, কিন্তু হ্যাঁ। এতে যেটা হয়, মানে আমি এটা কোন এসপেক্টে বললাম, আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাবেন ইটস অল অ্যাবাউট মেন্টাল Yes. স্ট্রেংথ। আপনি কিভাবে ডিসিশন নেবেন, একটা বলার জোরে আসছে, এটাই আমি ওটা কিভাবে খেলবো, মিডিয়ার প্রেশার আছে, দর্শকের প্রেশার আছে, ওইটা কিভাবে আমি হ্যান্ডেল করছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ইন ইন্টারন্যাশনাল লেভেল। আপনি সবাই ড্রাইভ মারে, ডিফেন্স মারে, পুল মারে, কাট মারে, বাট কে আসলে ওই জায়গাটাতে মেন্টালি স্ট্রং থাকতে পারে, দ্যাট মেক্স আ বেটার প্লেয়ার অর আ অ্যাভারেজ প্লেয়ার। এখন আমাদের দেশে হয় কি, যখন আমরা বাসাতেও আমরা বাবা মা সবসময় বাচ্চাকে হেল্প অ্যাসিস্ট্যান্স দিই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, আপনি দেখেন একাডেমিগুলোতেও দেখা যাচ্ছে কোচ প্লেয়ারকে বলে দিচ্ছে এমনে খেলো, অমনে খেলো, হ্যাঁ, এমনে খেলো। এতে দেখা যায় কি একটা বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টটা ওভাবে হয় না, গ্রোথটা কমে আসে। যেভাবে হওয়া দরকার উচিত বা তার না, হয়নি। পটেনশিয়াল অনুযায়ী হ্যাঁ। হওয়া দরকার ও হয় হয় না। না। তখন যখন সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাঠে একা নামে, ওখানে তার কেউ নেই, কেউ নেই। না কোচ আছে, হ্যাঁ, হ্যাঁ। না বাবা আছে, তো তখন সে ডিসিশন নিতে হেজিটেট করে বা ভুল করে। এই কারণেই এই নেক্সট জাম্পটা হয় না। আচ্ছা। আমাদের দেশে আমরা কোচরা বলে রানিং করতে যা, আমাদের দেশে বাবা মা বলে তুই প্র্যাকটিস করতে যা, এই যে পুশটা, এটা কিন্তু বাইরের দেশে প্লেয়াররা যারা খেলতে চায় তারা নিজের থেকেই করে। আচ্ছা। ডিফারেন্স কিন্তু স্কিলে না, ডিফারেন্স হচ্ছে গিয়ে মাইন্ডসেটে। Yes. যে ওইখানে বাইরের দেশের প্লেয়াররা দে আর মোর ইন্ডিভিজুয়ালস, নিজের ডিসিশন নিজে নেয়, নিজের রেসপন্সিবিলিটি নিজে নেয়। আমাদের দেশে দেখবেন একটা প্লেয়ার যখন বাদ পড়ে তখন সে বলবে কোচ পছন্দ করে না, সিলেক্টর আমাকে লাইক করে না, আমি সুযোগ পাই নাই, আমি আম্পায়ার ভুল আউট দিছে। মানে কি, আমি যখন নিজে কিন্তু একবারও বলি না যে আমি ভুল খেলছি, 100%। আমরা কিন্তু সবসময় আরো 10 জন মানুষের দোষ দিয়ে দিই। এইটা আমাদের কালচার, আমি এটা ভালো খারাপ বলছি না, বাট দ্যাট ইজ আওয়ার কালচার। কিন্তু বাইরের দেশে যেটা হয়, ডিফারেন্সটা কোথায় হয়ে যায়, সে বলবে যে না আমি হয়তো পরিশ্রম করি নাই, বা আমি মানে এই যে নিজের রেসপন্সিবিলিটি নেওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটা কম হয়, এই জন্যেই ওই ডিফারেন্সটা হয়। আর আমরা ওই ডিফারেন্সটাকে মিটিগেট করার জন্য বলি কি আমাদের দেশের ডোমেস্টিক স্ট্রাকচার খারাপ। খারাপ। আমাদের দেশে ভাই অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ক্রিকেট খেলে 150 বছর, ইন্ডিয়া ক্রিকেট খেলে 100 বছর, 100 বছর। সাউথ আফ্রিকা 100 বছর, পাকিস্তানের 70-80 বছর, ওয়েস্ট ইন্ডিজও এরকম, নিউজিল্যান্ডে এরকম। বাংলাদেশ ইজ দ্য অনলি নেশন যারা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে মাত্র 25 বছর। আচ্ছা, হ্যাঁ। এবং এর আগে আমাদের কোনো প্রিমিয়ার লিগ বা ফার্স্ট ডিভিশন ছাড়া কোনো স্ট্রাকচারই ছিল না। সো কনসিডারিং দোজ ফ্যাক্টরস আমরা প্রোগ্রেস ভালো করেছি, আলহামদুলিল্লাহ। বাট আমরা যদি সিস্টেমটাকে, আমাদের যে এক্সিস্টিং সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে পারি, যেখানে সব কিছু স্বয়ংসম্পূর্ণভাবে হবে, মানে ইউ কাম, ইউ পারফর্ম, ইউ গেট ইউর অপরচুনিটি, ইউ ডোন্ট পারফর্ম, ইউ নট গোয়িং টু গেট এ অপরচুনিটি। আমরা আমাদের প্লেয়ারদের জন্য যদি রাইট ফ্যাসিলিটিস এনশিওর করতে পারি, যে না প্র্যাকটিসের জায়গা আছে, জিম আছে, রানিংয়ের ট্র্যাক আছে, তারা যদি প্রপার নলেজ দিতে পারি যে এটা খাও, এটা খায়ও না, তাহলে মনে হয় আমরা আরও অনেক দ্রুত এগিয়ে যেতে পারবো। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, it's not the domestic structure, আচ্ছা। it's the mindset which has a difference between the international other teams and Bangladesh. মানে এই যে আপনি যে বললেন ফ্যাসিলিটিস, আই স্টিল ফিল, মানে এটা আমি ওপেনলি বলি এবং সবার সাথে দেখা হলে বলি যে আমি ইয়ারটা কাউন্ট করবো না বাংলাদেশ কত বছর ক্রিকেট খেলছে না খেলছে, বাট আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে যারা লেটসে, আম নট টকিং অ্যাবাউট দ্য 15 জন বা 16 জন বা 20 জন যেগুলো ন্যাশনাল টিমে আনাগোনা করে বা বাদ পড়ে বা আবার ঢোকে, তাদের কথা না। আমি যদি
টোটালটা আমি যদি 100 জন প্লেয়ারও কাউন্ট করি, আমরা মনে হয় এই জায়গাটাতে ফ্যাসিলিটিসের দিক থেকে পিছিয়ে আছি, যে ফ্যাসিলিটিসটা আসলে তাদেরকে দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে চিন্তা করে বিসিবিকে আসলেই এই যে ফ্যাসিলিটিস নিয়ে, এখন নতুন বোর্ড এসছে, তামিম সাহেব এসছেন, উনি অনেক কাজ করছেন আমরা দেখছি, এগুলো নিয়ে কি আসলে চিন্তা ভাবনা করা হয়, যেহেতু আপনি বিসিবিতে এখন একটা খুব ইম্পর্টেন্ট পজিশনে আছেন? অবশ্যই চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা 23 সাল পর্যন্ত একটা ফেজ গিয়েছে যেখানে আমরা একভাবে চিন্তা করেছি, মানে আমাদের একটা ইটস এ জার্নি না। 23 সাল পর্যন্ত, এটা আমি পার্সোনালি মনে করি 23 সাল পর্যন্ত আমাদের একটা জায়গায় আসা দরকার ছিল এবং ওটা আমরা টার্গেটে অ্যাচিভ করেছি। নাও উই আর থিঙ্কিং ফর দ্য ফিউচার, যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা বাংলাদেশ সাকিবকে প্রডিউস করেছে, বাংলাদেশ মাশরাফি, তামিম, মুশফিকুর রহিম, মুস্তাফিজ, নাহিদ রানা প্রডিউস করেছে, এই এক্সিস্টিং সিস্টেম থেকেই তো প্রডিউস করেছে। সো নাও আমরা এখন এমন একটা জাংশনে এসেছি যে উই ওয়ান্ট টু ব্রেক দ্য ব্যারিয়ার, আমরা নেক্সট লেভেলে যেতে চাই। তো অবশ্যই ওই নেক্সট লেভেলে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে প্রপার ফ্যাসিলিটিসের ব্যাপারে উই আর ভেরি মাচ কিন। দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ থিঙ্কিং অ্যাবাউট হেভি ইনভেস্টমেন্ট, যে আমরা সারা দেশব্যাপী ফ্যাসিলিটিস আমরা তৈরি করার চেষ্টা এনশিওর করব, তৈরি করে দেব, সো দ্যাট এভরিওয়ান গেটস অ্যান অপরচুনিটি টু ট্রেন ইন আ প্রপার এনভায়রনমেন্ট। হ্যাভিং সেড দ্যাট, আমি একজন ক্রিকেটার, কথার কথা, আমি একজন ক্রিকেটার, দ্যাটস মাই প্রফেশন। আমার খেলাটাকে ইমপ্রুভ করার দায়িত্ব আমার 100%। আমি যদি আজকে মনে করি অমুকে আমাকে পিচ দিল না কেন, ও আমাকে বল দিল না কেন, ও আমাকে থ্রো করলো না কেন, সব বিসিবির দোষ, ব্যাপারটা কিন্তু তাও না। আমরাও আমাদের দায়িত্ব নিতে হবে, আমাদেরও দায়িত্ব নিতে হবে। একটা আমি যদি নিজের সব কিছু বিসিবির উপর দিলে হবে না। আমি কেন একটা জায়গা তৈরি করে নিই না? আমি একজন বাংলাদেশে, কথার কথা, একজন বাংলাদেশের ন্যাশনাল টিমের বাইরে, ধরুন ন্যাশনাল টিমের প্লেয়ার বাদ দিলাম, ডোমেস্টিকের একজন স্ট্যাবলিশড প্লেয়ার বা পারফর্মার, ভালো প্লেয়ার, আমি তো মনে করি তাদের 40, 50, 60, 70 লাখ টাকা বছরে ইনকাম। কেউ কি ব্যক্তিগত উদ্যোগে একটা বোলিং মেশিন কিনছে? আমি দেখি না, আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই। কেউ কি ব্যক্তিগত উদ্যোগ দিয়ে 2টা পিচ বানাইছে? একটা কংক্রিটের পিচ বানাইতে হয়তো 2 লাখ টাকা লাগে, 4 লাখ টাকা। আর আপনি যদি আরো যদি সে কথার কথা আপনি 10 লাখ টাকার বাজেট করলেন, 4 লাখ টাকা লাগবে আপনার একটা বোলিং মেশিন কিনতে, আর 6 লাখ টাকা বানাবে 2টা পিচ বানাইতে। কেউ কি বানাইছে? কেউ কিন্তু বানায় নাই। নিজেকে নিয়ে চিন্তাটা কম। হ্যাঁ, যে আমি একটা বোলিং মেশিন কিনবো, 3 লাখ টাকা লাগবে, আমি 1 লাখ টাকার বল কিনবো, 1 লাখ টাকার বলে আমার 100টা বল হবে। হ্যাঁ, আমি একটা পিচ বানাবো, বানাইতে লাগবে 2 লাখ, একটা টার্ফ লাগাইতে লাগবে 2 লাখ, নেটিং করতে লাগবে আরো 2 লাখ, 6 লাখ। এই 10 লাখ টাকা আমি একটা জায়গায় ইনভেস্ট করব, আমি সারা বছর প্র্যাকটিস করব। কেউ কি করছে? আমি দেখি নাই, আমি দেখি নাই। কিন্তু সব যে বিসিবির দায়িত্ব এটা না। কেউ কি এখন পর্যন্ত হ্যাভ ইউ সিন আ ক্রিকেটার হু হ্যাজ আ পার্সোনাল ট্রেনার, পয়সা দিয়ে ট্রেনার রাখছে? হু হ্যাজ আ নিউট্রিশনিস্ট? সব কিন্তু বিসিবির দায়িত্ব না। ইটস ইয়োর ক্যারিয়ার, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, মেক শিওর যে আমি সব কিছু রাইট ট্র্যাক করছি। হ্যাঁ, when it becomes a team environment, তখন ইটস বিসিবির রেসপন্সিবিলিটি। বিসিবির রেসপন্সিবিলিটি। বিসিবি কিন্তু অনেক বড় আকারে চিন্তা করবে যে আমার ন্যাশনাল টিম ফ্যাসিলিটি পাচ্ছে কিনা, আমার ওমেন্স টিম ফ্যাসিলিটি পাচ্ছে কিনা, আমার 17, 19 এরা ফ্যাসিলিটি পাচ্ছে কিনা, যখন খেলা হচ্ছে তখন আমি ভালো পিচ দিতে পারছি কিনা। আই অ্যাডমিট আমাদের এখানে অনেক ভালো করার সুযোগ আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে I haven't seen a single player who has invested on himself. কেউ মানে থাকে না যে আমি নিজের মতো করে একটা জায়গা তৈরি করে নিছি। ভাই, প্রফেশন আমার, আমি টাকা ইনকাম করতেছি, আমি খেলতেছি, ইনভেস্টমেন্ট করবে বিসিবি। সো এই জায়গাও কিন্তু আমাদের দর্শকদের জন্য উদ্দেশ্য করে বলা যে সব সময় বিসিবির দোষটা এটা দেখা উচিত না। হ্যাঁ, আমাদের ল্যাকিং আছে, 100% আমাদের ল্যাকিং আছে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে আমি যদি একটা 70 লাখ 80 লাখ টাকার গাড়ি কিনতে পারি, নিজের প্রতি আমি 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো না, এটা আমি মানতে চাই না। হ্যাঁ, মানে এটা খুব ইম্পর্টেন্ট। আজ অব্দি এই ধরনের কথা কেউ বলেছে নাকি আমি জানি না, যে কোনো ক্রিকেটার কিন্তু নিজের প্রতি ইনভেস্টটা করে না। কিন্তু আমাদের পাশের দেশগুলোতে যদি দেখি, লেটস সে ইন্ডিয়া, লেটস সে পাকিস্তান, লেটস সে শ্রীলঙ্কা, ইভেন দ্য অস্ট্রেলিয়ানস, দে হ্যাভ প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু আলাদা আলাদা কেউ না কেউ আছে যারা। আমি অস্ট্রেলিয়ার একটা এক্সাম্পল বলি, আমি মমিনুলের সাথে কথা হচ্ছে। আচ্ছা, অস্ট্রেলিয়ায় দেয়ার ইজ এ ইনডোর, কথার কথা একটা বড় ইনডোর আছে, হচ্ছে পাবলিক ইনডোর। আচ্ছা, আমি একজন কোচ,
আমার ওর সাথে ওই ইনডোরের সাথে কন্ট্রাক্ট আছে সে ওইখানে প্লেয়াররা করে কি ইনডোরে যায় 1 ঘন্টা টাইম বুকিং নেয়, 1 ঘন্টা $120। আচ্ছা, এই 1 ঘন্টায় বুকিং নেয়, ওইখানে কোচ থাকবে, বোলিং মেশিন থাকবে, ওই 1 ঘন্টা $120 দিয়ে সে প্র্যাকটিস করে। 10টা বল, কথার কথা 10টা বল আছে, 20টা বল লাগলে আবার টাকা দেওয়া লাগে। আচ্ছা, এই যে নিজে টাকা নিয়ে যখন প্র্যাকটিস করে তখন হয় কি সে 1 ঘন্টা প্র্যাকটিস করলে একদম 100 না 500% সে ইউটিলাইজ করার চেষ্টা করে, একটা মিনিটও সে নষ্ট সময় করবে না। নষ্ট করে না, হ্যাঁ। কারণ ঘন্টায় $120, $120 বাংলাদেশের হিসাবে ঘন্টায় 10,000 টাকা। 10,000 টাকা। সে যখন ঘন্টায় 10,000 টাকা দিয়ে খরচ একজন করবে। কোচকে বুকিং দেয়, ওই 1 ঘন্টা মানে 91 মিনিট হলে ওই কোচ আর থ্রো করবে না। সো সে টাইমলি আসে, সে নিজের মতো করে ওই টাইম স্লট বুকিং করে প্র্যাকটিস করে চলে যায়। অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে, বাট নাথিং ইজ ফর ফ্রি। ইয়েস, ইউ ক্যান গো, ইউ ক্যান বুক, একটা কোচ লাগলো। হ্যাভ ইউ সিন আ সিঙ্গেল ক্রিকেটার বাংলাদেশে? হ্যাভ ইউ সিন আ সিঙ্গেল ক্রিকেটার যার একটা পার্সোনাল কোচ আছে নো, এবং সে পয়সা দিয়ে রাখছে বলতেছি তো no, হ্যাঁ। যে আমি তাকে মাসে 1-2 লাখ টাকা বেতন দিচ্ছি, সে আমার পার্সোনাল কোচ, সে আমার সমস্ত খেলা অ্যানালাইসিস করবে। ইটস নট অলওয়েজ বিসিবিস রেসপন্সিবিলিটি যে ইন্ডিভিজুয়াল লেভেলে গিয়ে তাকে আমি টেক কেয়ার করতে পারবো। অস্ট্রেলিয়ায় যে মমিনুর বলছিল যে ভাই ওইখানে প্লেয়ার হবে না কেন, 1 মিনিট কেউ কারোর সাথে কথা বলছে, কারণ আমি $120 দিয়ে আমি বুকিং দিছি, সবাই কাজ করতেছে। আমি আসছি, 1 ঘন্টাও কথা বলবে না, একদম চেষ্টা করে ওই $120 উসুল করে নিয়ে 1 ঘন্টার মধ্যে চলে যেতে। আমরা অনেকে মনে করি যে বাইরে ফ্যাসিলিটিস আছে, এভরিথিং হ্যাজ আ প্রাইস। ও যখন নিজের পকেটে পয়সা খরচ করে প্র্যাকটিস করে তখন সে 100 না 200% সে ইউটিলাইজ Sincere থাকে থাকে তখন। আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা খুব সহজে বিসিবিকে গালি দিয়ে দেই যে বিসিবি এইটা করে নাই কেন, বিসিবি ওইটা করে নাই কেন। এখন তোমাকে রান করানোর দায়িত্ব বিসিবির না, বিসিবির দায়িত্ব হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, টিমের ক্ষেত্রে যদি বলে তাহলে আমি এটা নামটা মানবো একটা যে না, ব্যাপার আছে। টিমের জন্য আমাদের আরো অনেক 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 ফ্যাসিলিটিস প্রয়োজন। কিন্তু ধরেন আমি একটা স্টেডিয়াম বানাই দিলাম, ওই স্টেডিয়ামে 20টা প্র্যাকটিস উইকেট আছে, 20টা একটা 6 লেনের ইনডোর আছে, জিম আছে, ওখানে কি একটা ইন্ডিভিজুয়াল লেভেলের প্লেয়ার এসে প্র্যাকটিস করতে পারবে? ওখানে কিন্তু বিসিবির টিমের প্লেয়ার ছাড়া কেউ এসে প্র্যাকটিস করতে পারবে না, অথবা ফার্স্ট ক্লাস প্লেয়ার এসে প্র্যাকটিস করতে পারবে। তাইলে এই যে ডেভেলপমেন্টের প্রসেসে একটা বাচ্চা যে বড় থেকে ছোট হচ্ছে, তার ডেভেলপমেন্টটা কে করবে? নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। এখন এই যে এই জায়গাটা তো একটু একটা গ্যাপনেস তো আছেই। আমি মনে করি আমাদের দেশে আসলেই তো সেই ফ্যাসিলিটিসগুলা নিজেরাও তৈরি করতে পারে, এবং ওই ফ্যাসিলিটিসগুলো কি প্লেয়াররা তো এখন ওইভাবে পায়ও না। বিকজ আসলেই তো ধরেন লেটসে এরকম একটা ইনডোর যে 1 ঘন্টা করে ভাড়া দিবে, বা লেটসে ঢাকা সিটির মধ্যে, বা লেটসে ঢাকার বাইরে আমি যদি রাজশাহীর কথা চিন্তা করি, চিটাগংয়ের কথা চিন্তা করি, বা সিলেটের কথা চিন্তা করি, খুলনা, এইরকম আসলে কর্পোরেটদেরকে তাহলে তো আগায় আসতে হবে, বা ইন্ডিভিজুয়ালি যারা আমাদের মোটামুটি মনে করি যে ক্রিকেটের ভালো হবে, তারা এরকম একটা সেট আপ করুক, করে প্লেয়ারদের সাথে করেই তো আমার মনে হয় এগিয়ে যাওয়া উচিত। এখন আপনি কি মনে করেন যে এখনকার যে ধরেন যে চেঞ্জেসগুলো দেখছি ক্রিকেট বোর্ডে, কর্পোরেটরা কি ধরনের হেল্প করা উচিত? প্রথম কথা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ভেরি মাচ কমিটেড যে তারা এখন হেভি ইনভেস্টমেন্ট করবে ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, We want to increase more grounds. We want to increase facilities. We want to increase pitches, everything. প্রত্যেকটা জেলায় মাঠ থাকতে হবে, প্রত্যেকটা বিভাগে বেটার স্টেডিয়ামস থাকতে হবে যেখানে উইকেটের কোয়ালিটি ভালো হবে। এগুলো হচ্ছে কি টু কেটার দ্য টিমস, বিসিবির আন্ডারে যে টিমগুলো আছে। কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে আচ্ছা, আমার কাছে মনে হয় যে অবশ্যই আমরা যদি প্রাইভেট সেক্টর যদি হেল্প না করে এই ব্যাপারে, তাহলে তো এগিয়ে যাওয়াটা ডিফিকাল্ট। এখন বিসিবি যদি একটা ইনডোর বানায়, বিসিবি তো ওখান থেকে টাকা নিতে পারবে না। হ্যাঁ, বিকজ আমরা যদিও সরকার, আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাট আমরা সরকারি অ্যাফিলিয়েটেড এবং নন প্রফিট। হ্যাঁ, নন প্রফিট। তা আমরা তো একটা ইনডোর বানায় কাউকে ভাড়া দিতে পারি না। হ্যাঁ, বাট ইন্ডিভিজুয়াল লেভেল কিন্তু হচ্ছে। এই যে বসুন্ধরা একাডেমি আছে, সাকিব নতুন করেছে একাডেমি Cricketers আছে, Academy। ক্রিকেটার্স একাডেমি আছে, বাংলা ট্র্যাক আছে, আসছে কিন্তু। সো এই আমি মনে করি এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, কারণ যেই প্লেয়ারটা মাসে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা একাডেমিতে প্র্যাকটিস করবে, সে গিয়ে ওখানে কিন্তু গল্প করবে না, সে কিন্তু ঠিকই তার কাজটা করে আসবে। এখন যদি আমি একটু বাংলাদেশ ক্রিকেটের দিকে এগোই, আপনি কি বাংলাদেশ ক্রিকেটকে এখন কি রাইট ট্র্যাকে দেখছেন, নাকি বাংলাদেশ ক্রিকেটের এখনও অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে অ্যাজ আ টিম, নট অ্যাজ আ প্লেয়ার? না, দেখুন, সব টিমেরই, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সব টিমেরই ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। কারণ ইমপ্রুভমেন্ট একটা চলমান প্রক্রিয়া, সবসময় করতে হয়। আচ্ছা, আমি যেটা মনে করি বাংলাদেশ ক্রিকেট
ডেফিনেটলি রাইট ট্র্যাকে আছে। আচ্ছা। আমরা যদি, হ্যাঁ, এখন আমাদের দর্শকের একটা না পাওয়া আছে যে আমরা এখনো কোনো বড় গ্লোবাল টুর্নামেন্ট জিতি নাই। বা কোনো টুর্নামেন্ট আমরা, হ্যাঁ, বড় গ্লোবাল টুর্নামেন্ট, হোম সিরিজ বা কোনো একটা সিরিজ, সেটা এগুলো আমরা জি। কন্টিনিউয়াসলি জি। জিতছি। হ্যাঁ, এইটা যতদিন আমরা অ্যাচিভ করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই কথাটা শুনতেই হবে যে আমরা এখনো বড় টিম হয়ে সারি নাই। সো এটা আমাদের প্লেয়ারদের দায়িত্ব, আমাদের বোর্ডের দায়িত্ব এনশিওর করা যে মানে প্লেয়ারদের ওভাবেই রেডি করা যেন আমরা একটা বড় টুর্নামেন্ট জিততে পারি। হ্যাভিং সেইড দ্যাট, উই হ্যাভ প্রডিউস সাকিব আল হাসান, we have produced Nahid Rana, who is probably the consistent fastest bowler in the world right now. Yes. We have produced Mustafizur Rahman. We have produced so many good cricketers 100%. যারা ইন্টারন্যাশনালি কম্পিট করছে এবং পারফর্ম করে আপনি আসছে। দেখেন এই যে সেদিন একটা স্ট্যাটস দেখছিলাম, বিইং আ ক্যাপ্টেন শান্ত হ্যাজ দ্য থার্ড হাইয়েস্ট অ্যাভারেজ। তো এগুলো কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডেরই পারফরমেন্স না, Yes. তো ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা তৈরি করতে পারছি এবং আরও সামনে পারবো ইনশাল্লাহ। সো উই আর অন দ্য রাইট ট্র্যাক ঠিক আছে, পেসটা বাড়াইতে হবে আচ্ছা। এবং আরও দ্রুত মাইলস্টোনগুলো আমাদের অ্যাচিভ Achieve করতে করতে হবে। হবে। সে আমরা এখন যদি আমি রিয়েলিস্টিকলি যদি চিন্তা করি, আমি এখন সে নেক্সট 5 বছরে আমি বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই? নেক্সট 5 বছরে আমি দেখতে চাই যে বাংলাদেশ ওয়ানডে, টি-20 টেস্ট সব র্যাঙ্কিংয়ে 1 থেকে 5-এর মধ্যে আছে। দ্যাট ইজ সাস্টেইনেবল অ্যাচিভমেন্ট অ্যান্ড দ্যাট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এভাবে যদি আমরা আগাতে থাকি, এর মধ্যে দেখা যাবে যে এই যে 1 থেকে 5-এর জায়গা ধরে রাখা কিন্তু সহজ কথা না। তখন দেখা যাবে আমাদের ডেভেলপমেন্টটা খুব স্ট্রংভাবে হবে এবং আমরা গ্লোবাল টুর্নামেন্ট জিততে পারবো। উই আর অন দ্য রাইট ট্র্যাক, বাট উই হ্যাভ লট টু অ্যাচিভ। আপনার কাছে কি মনে হয় টেস্ট ক্রিকেট, ওডিআই না টি-20 বাংলাদেশ টিমের জন্য বা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল প্লেয়ার কোন দিকে মনে হয় বেশি থাকা আমি উচিত? মনে করি এখন আর ওই চিন্তা করার সুযোগ নাই যে শুধু টেস্ট খেলবো বা ওয়ানডে খেলবো না, ওয়ানডে খেলবো বা টি-20 খেলবো না। ইফ ইউ অ্যাজ আ নেশন ওয়ান্ট টু বি আ টপ নেশন, আপনার 3টা ফর্মেটেই Format-ই ভালো ভালো খেলতে করতে হবে। বাট শর্টকাটটা হলো, ইফ ইউ ফোকাস অন টেস্ট ক্রিকেট, আপনি যদি টেস্ট ক্রিকেটে ভালো খেলেন, আপনি বাই ডিফল্ট ওয়ানডে টি-20তে ভালো খেলবেন। আচ্ছা, তাহলে এই যে একটা তকমা লাগানো হয় যে ও তো টেস্ট ক্রিকেটার, হি ক্যানট প্লে দ্য ওয়ান ডে অর হি ইজ নট কেপেবল অফ প্লেয়িং টি-20 ক্রিকেট, এই যে একটা তকমা, যদি আমি নাম ধরেই বলি মমিনুল হক, দেন লেটসে আমাদের নাইম হাসান যে অফ স্পিনার আছেন, এই যে ব্যাপারগুলো রয়ে গেছে, এগুলোকে তাহলে মানুষের তৈরি করাই, নাকি এটা বোর্ডেরও একটা কিছু করা উচিত যেখানে এই তকমাগুলো আসলে একটা প্লেয়ার না, লাগানো উচিত না? এখন- কিন্তু আমরা কিন্তু দেখছি না যে মমিনুল হককে কিন্তু ধরেন ওয়ান ডে টিমে বা টি-20তে জায়গা হচ্ছে না, তাহলে এটা কি কম্পিটিশন না নাকি? না, এটা ফার্স্ট অফ অল এটা দের ইজ কম্পিটিশন। আচ্ছা, প্রথম জায়গা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কাউকে তকমা দেয় না যে ও টেস্ট প্লেয়ার, ওয়ানডে প্লেয়ার। মানুষেরই তৈরি। হ্যাঁ, তো এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের পারসেপশন তৈরি হতে সময় বেশি লাগে না। আচ্ছা, তো এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, মমিনুল টেস্টে আমাদের ওয়ান অফ দি বেস্ট, Best. ইফ নট দি বেস্ট প্লেয়ার। ওয়ান অফ দি বেস্ট। মমিনুলের কথাই বলি, হি ইজ দি বেস্ট প্লেয়ার, জি। অ্যাভারেজে হোক, নাম্বার রানসেরও দিক থেকে, হি ইজ অ্যাট দিস মোমেন্ট প্রেজেন্টলি হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। হি অ্যান্ড মুশফিক ইজ দ্য বেস্ট প্লেয়ার, আর শান্তরা তো আপকামিং। হ্যাঁ, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার শর্ত দেয় না যে ও খালি টেস্টই খেলবে, অন্য কোথাও খেলবে না। এই জিনিসটাই মানুষ মনে হয় বোঝে না, মনে করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা। না না, এরকম কিছু না। হ্যাঁ, আবার ওদেরও কিন্তু ইন্ডিভিজুয়ালি দুঃখ আছে যে ওরা যদি সুযোগ পেত। হ্যাঁ, এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা খুব একটা সিম্পলও না, আবার খুব একটা কমপ্লেক্সও আচ্ছা, না। শান্ত তো 3 ফর্মেটই খেলে, হ্যাঁ, 3 format লিটন 3 ফর্মেটই খেলে, মুস্তাফিজও 3 ফরম্যাট খেলছে, একটা সময় খেলতো, এখন 2 ফর্মেট দুই খেলে, format তাসকিন খেলছে। খেলছে 3 তাসকিন ফর্মেট। format, হ্যাঁ। তো মডার্ন ক্রিকেটে 2-1 প্লেয়ার এরকম আনলাকি হয়ে যায়, যারা দেখা যায় শুধু হয়তো টেস্ট আচ্ছা। খেলছে, অথবা শুধু দেখবেন আমাদের টিমে অনেক প্লেয়ার আছে যারা টেস্ট খেলে, ওয়ানডে খেলে, আবার অনেক প্লেয়ার আছে যারা টেস্ট টি-20 খেলে, আবার ওয়ানডে খেলে। সো এখন যুগে এইরকম হবেই, সবাইকে দিন শেষে তো সবাই পারফরমেন্স চায়, এবং আপনি যখন পারফরমেন্স আদায় করতে নেবেন তখন আসলে মানে ইন্ডিভিজুয়ালের চেয়ে দেখা যায় যে আসলে টিমের প্রাধান্যটাই পাওয়া যায়। এইখান থেকে এই জন্য কিছু প্লেয়ার বিকামস ভেরি আনলাকি। আমরা প্রায়ই দেখি এখন মিডিয়াতে, যেহেতু আমাদের বোর্ডে একটা অস্থিরতা চলছে, যে 2 নাফিজ পুরো বাংলাদেশ টিমটাকে একদম আঁকড়ে ধরেছে, এবং মানে রীতিমতো যদি বলা হয় যে নিজেদের বেবিদের মতো ওনাদেরকে দেখাশোনা করছে। তো এইখানে আপনার এবং নাফিজ ইকবাল
আপনারা দুজনই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, দুজনই ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফ্লেভারটা জানেন। এখন যে কাজ করছেন এবং এত ক্লোজলি কাজ করছেন, আহ, আপনাদের কাজের ধরনটা কতখানি চ্যালেঞ্জিং দ্য সিনারি অফ দ্য ক্রিকেট বোর্ড রাইট নাও? আহ, প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের পরিচয় ক্রিকেটার হিসেবে। জি। সো আজকে আমি যাই বা আমি যেখানে জি, শোতে জি, বসে আছি, জি। আপনি বললেন কি ইন্টারন্যাশনাল ক্রিকেটার, এটাই কিন্তু আমার পরিচয়। আজকে জি। যদি আমি ক্রিকেটটা না খেলতাম, আমার নাম সারিয়া নাফিসই থাকতো, কিন্তু মানুষ জানতো না। সো আমাকে মানুষ জানে, মানুষ চিনে এই ক্রিকেট খেলার কারণে। সো যখন ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছি, রিটায়ার করেছি, তখন আমার কাছে মনে হয়েছে ইটস মাই রেসপন্সিবিলিটি টু গিভ সামথিং ব্যাক টু দ্য গেম উইচ হ্যাজ গিভেন মি সো মেনি স্টাফ। দ্যাটস ভেরি আচ্ছা, ইম্পর্টেন্ট। তো এই কারণে ক্রিকেট বোর্ডে জয়েন করা। সেম গোজ উইথ নাফিস ইকবাল অ্যাজ ওয়েল। নাফিস ইকবালও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে এবং ওর পরিচয় আজকে নাফিস ইকবাল এই খেলার কারণে। মাধ্যমে। তো আমরা যেহেতু দুজনেই বিসিবিতে কাজ করি এবং ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টে কাজ করি, জি। আমি ব্যাক এন্ডে কাজ করি অফিসে, ও টিমের সাথে কাজ করে। আচ্ছা। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ দ্য টিম। প্রথম কথা হচ্ছে কি যে আমাদের জব ডেসক্রিপশনে এটা, আচ্ছা। যে আমরা ন্যাশনাল টিমকে দেখভাল করব। আমি অফিস থেকে করব, ও সামনে থেকে করবে। আচ্ছা। সো এইটা একটা জিনিস, এবং উই আর ভেরি কমিটেড যে আমাদের আসলে পরিচয় তো ক্রিকেটার ছাড়া কিছু না। সো উই ট্রাই টু গিভ সামথিং ব্যাক টু দ্য টিম, এবং আমরা চেষ্টা করি প্রফেশনালিজমের মাধ্যমে এই জায়গাটা কাজ করতে। 2 নম্বর যে পয়েন্টটা, আজকে যদি আমি কাউকে বলি যে আন্ডার 17-এর যে লিগ হচ্ছে, কেউ কি জানে? কেউ কিন্তু জানবে না। না। যারা রিয়েলি ইন্টারেস্টেড তারা জানবে না, কিন্তু ন্যাশনাল টিমের ক্ষেত্রে সবাই জানে। জি। তো এই জন্যে, যেহেতু সবার চোখের সামনে থাকে, এই জন্য আমাদের দায়িত্বটাও বেশি, যাতে সব কিছু ঠিকঠাক মতো থাকে। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমরা আমাদের চেষ্টা করছি সার্বক্ষণিকভাবে নিজেদের এই ক্ষেত্রে অফিস পারফরমেন্স বেটার করার, সো দ্যাট আমরা টিমটাকে ভালো মতো টেক কেয়ার করতে পারি, এবং টিমকে ভালো মতো টেক কেয়ার করার পর আমাদের এক্সপেকটেশনস থাকে যে আমাদের টিমটাও যাতে ভালো করে, সো দ্যাট আমাদের কষ্টটাও হয়তো একটু সার্থক হবে। এর চেয়ে বেশি কিছু না। আমি এখন আসলে সত্যি কথা বলতে একদম শেষ পর্যায়ে এসেছি এবং অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু জানলাম আজকে আপনার থেকে। আমার একটা জায়গা নিয়ে আসলে খুব কষ্টের, সেটা হচ্ছে বিপিএল। বিপিএলটা নিয়ে, কারণ আপনারা যখন বিপিএল খেলেছেন বা বিপিএলে যে জোয়ারটা ছিল, এটা আমি সবাইকেই বলি, ওয়াজ ম্যাসিভ, ড্রাস্টিক্যালি এটা ফল করেছে। এবং আমি যদি পার্সোনালি বলি, এটা যে ওর মানে ফ্র্যাঞ্চাইজি ওনার ছিল, তাদেরও ভুল ছিল, বিসিবির থেকেও হয়তো বা ভুল ছিল। এইখানে আসলে বিপিএলটাকে আগের জায়গায় আনতে কি প্রয়োজন আসলে এখন? প্রথম কথা হচ্ছে, আমার কাছে মনে হয় যে 2018 সাল পর্যন্ত বিপিএল ওয়াজ ম্যাসিভ। ইয়েস। তখন আইপিএল এর পরপরই বিপিএল, BPL কে count তখন করা আমরা হতো। খেলতাম, এবং এটা অস্বীকার করে তো ইন্টারন্যাশনাল অনেক বড় বড় প্লেয়ার আসতো। অস্বীকার করে তো কোনো উপায় নাই যে বিপিএল ওয়াজ ভেরি বিগ। ভেরি বিগ। তারপরে যেটা হলো, প্রথম কথা হচ্ছে কি, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করেছে, আরও অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ হ্যাঁ, সাথে আসছে। 1 2 নাম্বার হচ্ছে কি, IL-T20 আসছে, যে এমন একটা টুর্নামেন্ট, দুবাই খেলা হয়। দুবাই খেলা হলে পৃথিবীর সমস্ত প্লেয়ারই ওই দুবাই ও, আসতে দুবাই, চায়, হ্যাঁ। এবং এমন একটা টাইমে খেলা হয় যখন এটা বিপিএল এর সাথে ক্ল্যাশ করে, আচ্ছা, কনফ্লিক্ট হয়ে যায়। কনফ্লিক্ট হয়ে যায়। তো এই কারণে ফরেন প্লেয়ার আর অ্যাভেলেবিলিটি নিয়ে একটু ইস্যুজ হয়েছে, যেই কারণে দেখা যাচ্ছে হয়তো আগের মতো এরকম টপ নামগুলো আসতেছে না। 1 3 নাম্বার হচ্ছে কি, এটার জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তারাও দায়ী। আমরা পত্রপত্রিকা অনেক ইস্যুজই দেখেছি, যেগুলো আমরা এখন নতুন করে বলার দরকার নাই। এই পেমেন্ট দেয় না, হ্যাঁ। হোটেলের টাকা দিতে পারে না, মানে তারা আসলে কি মনে করে বিপিএল করতে আসছে, আই ডোন্ট নো। আবার এখানে হয়তো আমাদেরও ভুল ছিল, আমরা ওই ফ্র্যাঞ্চাইজি চুজ করতে হয়তো ভুল করছি, আমাদের ভুল ছিল। সো কালেকটিভ মিস্টেকে বিপিএল আজকে যেই জৌলুসটা ছিল সেটা এখন নাই। বাট আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট দ্য ইস্যু। আমরা বিপিএলকে রিভাইভ করতে চাই যে কোনো মূল্যে, বিকজ ইটস আ ব্র্যান্ড। দিন শেষে এখনও কিন্তু ওই টপ প্লেয়ার্সরা আসছে, কেন উইলিয়ামসন আসছে না, বিপিএল যদি একদম ওইরকম বাজে টুর্নামেন্ট হতো তারা কিন্তু আসতো না। স্টিল দ্য হাইপ ইজ দেয়ার, স্টিল পাবলিক ইন্টারেস্ট ইজ দেয়ার। ইটস বিসিবিজ রেসপন্সিবিলিটি যে ওই জায়গাটাকে কাজ করে বিপিএলটাকে আবার উঠায় নিয়ে আসা। ইটস ভেরি মাচ পসিবল, এবং উই আর ওয়ার্কিং টুয়ার্ডস ইট। ইনশাল্লাহ ভেরি সুন আমরা আর খুব স্ট্রংলি
বিপিএল করতে পারবো। আর রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তো বলেছেন জি। যে আমরা যদি ভালো মতো করতে পারি তাহলে করবো, না হলে করবো না। সো এই ভালো মতো করতে পারাটা খুবই জরুরি এবং উই আর প্ল্যানিং ফর আ ভেরি গুড বিপিএল। এইটা আমরা আশা করি পারবো। আমরা বিপিএল এর সাথে অনেক অন্যায় করেছি। বিপিএল ওয়াজ আ ম্যাসিভ টুর্নামেন্ট, আপনারা নিজেরা ম্যাসিভ খেলেছেন। টুর্নামেন্ট। হ্যাঁ, আমরা ওই সময় যেভাবে খেলছি ইট ইজ এ ম্যাসিভ টুর্নামেন্ট। উই হ্যাভেন্ট ডান জাস্টিস টু দ্য টুর্নামেন্ট, বাট দিস ইজ দ্য রাইট টাইম এবং উই আর কমিটেড যে আমরা জাস্টিস করতে চাই এবং উই ওয়ান্ট টু রিভাইভ বিপিএল। লাস্ট আমার এটা মানে কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা যাদেরকে এখন ইন্টারন্যাশনাল ফেসগুলোতে দেখছি বা যারা একটু বাদ পড়ছে আবার বের হয়ে আসছে আবার যারা ঢুকছে, এই 20-25 জন ছাড়াও কি আমাদের উই হ্যাভ এনাফ স্টিল গুড প্লেয়ার্স ইন আওয়ার বেঞ্চ? উই হ্যাভ লট অফ গুড প্লেয়ার্স। কিন্তু এটা নিয়ে আসলে তেমন কোনো এটা নিয়ে তেমন কোনো, দেখুন বিসিবি তো আর নিজের ঢোল নিজে পিটাবে না। এটা হচ্ছে গিয়ে মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়ার দায়িত্ব। আমরা কয়জন মানুষকে গিয়ে একটা ন্যাশনাল লিগের ম্যাচ কাভার করতে দেখি? হ্যাঁ, দেখি না। কিন্তু দেখি না। আমি চিনি 2-1 আছে যারা কাভার করে। সো এটা মিডিয়ার দায়িত্ব এবং এটা সোশ্যাল মিডিয়ার দায়িত্ব এই হাইপটা ক্রিয়েট করা। পাশাপাশি এটা আমাদেরও দায়িত্ব, বিসিবির দায়িত্ব, যে হাইপ তৈরি করার জন্য যে রাস্তাগুলো দরকার হ্যাঁ। সেটাও যাতে আমরা করে দিই। ইটস এ কালেকটিভ থিং। আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেট ইটস নট অনলি বিসিবি's রেসপন্সিবিলিটি। বাংলাদেশ ক্রিকেটের রেসপন্সিবিলিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশের প্লেয়ারদের, বাংলাদেশের ফ্যানদের এবং বাংলাদেশি মিডিয়ার। কারণ আপনি সারা ওয়ার্ল্ডে যদি পজিটিভ কিছু বাংলাদেশে নিয়ে বের করতে চান, ঘুরে ফিরে ক্রিকেটটাই আসবে। ঠিক আছে, ক্রিকেটটাই আসবে। সো এটা আমাদের সবার সম্পদ। আমরা যদি সবাই একসাথে কাজ করি, বাংলাদেশ ক্রিকেট এখন যদি এক থাকে, এটাকে 100 করা খুব অল্প সময়ের মধ্যে সম্ভব এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করতে চাই এবং একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটে ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেখানে বাংলাদেশের নামে অন্যরা কাঁপবে, ওই জায়গাটাতে নিয়ে যেতে চাই। তার মানে আপনার কথা মতো আমাদের বেঞ্চে এনাফ গুড প্লেয়ার্স আছে। উই হ্যাভ গট ভেরি গুড প্লেয়ার্স। আমাদের ট্যালেন্টের ছড়াছড়ি। আচ্ছা। নাহিদ রানা কিভাবে আসছে আপনি বলেন? বুঝতে পেরেছি। মুস্তাফিজ এমনও টেস্ট ম্যাচ খেলেছে যেখানে সৌম্য সরকার ওয়াজ দ্য ওপেনিং বোলার, উই হ্যাড 4 স্পিনার্স। নাও উই অ্যাট হোম উই আর প্লেইং উইথ 3 টপ ক্লাস ফাস্ট বোলার্স। আমাদের স্পিনাররা বোলিং করার সুযোগই পাচ্ছে না। এটা একটা ইমপ্রুভমেন্ট। 100%। তো আমরা ক্ষেত্রে ইমপ্রুভ করছি, টেস্ট ম্যাচেস জিতছি, ওয়ানডে জিতছি, টি20 সিরিজে জিতছি, বাট দেয়ার ইজ লট টু অ্যাচিভ ইনশাল্লাহ। এখন আমি শেষ প্রান্তে চলে আসছি, কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করব, জাস্ট ওয়ান ওয়ার্ডে, বা আপনার যদি মনে হয় কোনো অ্যাড করতে পারেন সেই জন্য আপনি অ্যাড করতে পারেন। আপনার চোখে সেরা অধিনায়ক বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুই দিকে যদি বলি? সেরা অধিনায়ক বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি খুব বেশি অধিনায়কের আন্ডারে খেলি নাই। যেহেতু আমি সুমন ভাইয়ের আন্ডারে খেলেছি, আমার চোখে উনি সেরা অধিনায়ক। আর ইন্টারন্যাশনালে যদি, আপনি তো ইন্টারন্যাশনাল অনেকদিন খেলেছেন, সেক্ষেত্রে মাঠের অ্যাক্টিভিটিসে বা টিমের পারফরম্যান্স? রিসেন্ট টাইমে ডেফিনেটলি সাকসেস রেট অনুযায়ী তো মহেন্দ্র সিং ধোনির কথা বলতে হবে, বাট উই হ্যাভ সিন আ লট অফ গ্রেট ক্যাপ্টেন্স। মার্ক টেলর ছিল, স্টিভ ওয়া ছিল, রিকি পন্টিং ছিল, সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার ক্ষেত্রে হি ওয়াজ, অর্জুনা রানাতুঙ্গা ছিল। আসলে যেই টিম যখন ভালো খেলেছে ওই টিমের পেছনে ওই ক্যাপ্টেনের অবদান ছিল। ক্লাইভ লয়েড ছিল, আগে 2বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে। সো অনেক, দেয়ার লট অফ নেমস। আপনার মানে আপনার টাইমে আপনার কাছে কি মনে হয়েছে যে এই বলারটা সব থেকে টাফেস্ট বলার কাকে? মুত্তিয়া মুরলীধরন। পিক করাটা খুব ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট, এবং উনি আপনাকে যেভাবেই হোক আউট করতোই। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার আপনার চোখে এই মুহূর্তে? এই মুহূর্তে আন্ডাররেটেড মেবি হি ইজ আ পারফর্মার, বাট তাকে ওভাবে মিডিয়া কভারেজ বলেন বা সামহাউ হি ইজ মিসিং ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় আন্ডাররেটেড মোমিনুল অ্যান্ড তাইজুল ডিজার্ভ মোর প্রেজ। ওরা তো অনেক ব্রিলিয়েন্ট অ্যাচিভ করেছে, আমরা উই ডোন্ট টক দেম অ্যাবাউট দেম এনাফ। আপনার ফেভারিট ইনিংস? আপনার অস্ট্রেলিয়ার এগেন্স্ট 135-38। এক কথা বাংলাদেশ ক্রিকেট রাইট নাও? পটেনশিয়াল। লাস্ট কোয়েশ্চেন, তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি, হুজ নেক্সট ফর বাংলাদেশ ক্রিকেট? সময় বলে দিবে, কারণ আমি বিশ্বাস করি এই যে স্টারডাম, এটা কেউ তৈরি করতে পারে না, এটা উপর থেকে আসে। নিচের থেকে পরিশ্রম করতে হয়, উপর থেকে আসে, উপর থেকে মানে আল্লাহ তাআলা এটা স্টার বানিয়ে দিতে হয়। এবং উই নিড আ গ্লোবাল ব্র্যান্ড রাইট নাও। বাংলাদেশ ক্রিকেটের মানে আমাদের একটা গ্লোবাল ব্র্যান্ড দরকার। আর ইউ সিং সামওয়ান, মানে একদমই, আপনি তো একদম বললেন না যে ব্যাক এন্ড থেকে কাজ করছেন। দেখুন, মুস্তাফিজ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বোলার
ইন টি-20 ক্রিকেট, হ্যাঁ, 100%। বাট ও কিন্তু নিজেকে অনেক গুটায় রাখে। একদম গোটায় রাখো, মিডিয়ার সামনে আসে না। সো এক একজনের একটা আছে, যখন আসলে কে ওই গ্লোবাল ব্র্যান্ডটা হয়ে দাঁড়াবে এটা বলাটা খুব ডিফিকাল্ট। উইভ গট সাম ভেরি গুড প্লেয়ার্স যারা হতে পারে, তানজিদ তামিম আছে, নাহিদ রানা আছে, তৌহিদ হৃদয় আছে, শান্ত আছে। শান্ত আছে, লিটন আছে, লিটন আছে। উইভ গট সাম নেমস, বাট কে যে হবে এটা বলা ডিফিকাল্ট। আপনার দৃষ্টিতে প্রতিটি দেশের সেরা খেলোয়াড় আপনার সময়ের যদি বলতে পারেন বা এখনকার বলতে পারেন। আই স্টার্ট উইথ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দে আর সো, ডন ব্র্যাডম্যান। আচ্ছা, ফ্রম ইংল্যান্ড। ফ্রম ইংল্যান্ড প্রবাবলি, আগে তো খেলা দেখি নাই, যাদের খেলা দেখেছি এদের মধ্যে জরুট। জরুর। ভারত। সচিন টেন্ডুলকার। ওকে। পাকিস্তান। পাকিস্তান মোস্ট প্রবাবলি ইনজামামুল হক আমার চোখে। শ্রীলঙ্কা, ফ্রম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা অনেক ট্যালেন্টেড ক্রিকেটার ছিল আপনাদের সময়, না আসলে শ্রীলঙ্কা, আপনার- আরাবিন্দা ডি সিলভা, ইয়েস ইয়েস। কারণ আমি- হি হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য কান্ট্রি। আমার কাছে মনে সাঙ্গাকারার অনেক রান, হ্যাঁ। জয়াবর্ধনের অনেক অনেক রান, রান। বাট ওই আমলে ডি সিলভার মতো খেলা, মানে শ্রীলঙ্কা ওয়াজ এ ভেরি উইক টিম। Yes. ওই সময় ডি সিলভা ওয়াজ ওয়ার্ল্ড ক্লাস। এবং আপনাকে যেটা একটু আগে বলছিলাম আন্ডার রেটেড, আমার কাছে মনে হয় অরবিন্দ ডি সিলভা। না, হি ইজ নট আন্ডার রেটেড। আরবিন্দ ডি সিলভাকে যারা চেনে তারা চেনে। আসলে এটা ঠিক। ওয়েস্ট ইন্ডিজ। ব্রায়ান লারা। সাউথ আফ্রিকা। জ্যাক ক্যালিস। ওকে। অ্যান্ড লাস্ট দুইটা নেম, একটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে আমি যাদের দেখেছি তাদের মধ্যে থেকে আমার কাছে মনে হয় ব্রেন্ডন ম্যাককালাম ইজ দ্য ব্র্যান্ড। ওকে। অ্যান্ড লাস্ট ফ্রম বাংলাদেশ। সাকিব আল হাসান। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে আসার জন্য। ইনশাল্লাহ অনেক কিছু আমরা জানলাম, এবং ইন ফিউচার আপনি যেগুলো বললেন, এবং আজকে দর্শকও অনেক কিছু জানলো আসলে কতটুকু বিসিবির কাজ এবং কতটুকু অ্যাজ আ প্লেয়ার ওদের কাজ আছে। সো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের জিনিস শোনার পর আসলে আমাদের উচিত, ফ্যানরা যারা দেখছে, আমাদের ক্রিকেট বোর্ড বা প্লেয়ারদের উপর একটু চিন্তাভাবনা চেঞ্জ করা। না, আবার আমার মনে হয় এটা বিসিবিরও দায়িত্ব ফ্যানদের কাছে আরও খুব বেটারভাবে নিজেকে উপস্থাপন করা, হ্যাঁ। উইচ উই হ্যাভ স্টার্টেড ডু সো। আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিসেন্টলি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখেন, জি। দেখবেন যে ইট হ্যাজ চেঞ্জ Change a lot. সো প্রচারেই প্রসার, এটা আমাদের রেসপন্সিবিলিটি মানুষের সামনে ভালো প্রোডাক্ট নিয়ে আসা, জি। ইন টার্মস অফ ক্রিকেট, ইন টার্মস অফ নিউজ, ইন টার্মস অফ প্রমোশন। এটা আমরা যদি আমাদের কাজটা আর একটু বেটার করতে পারি, ডেফিনেটলি মানুষেরও মনোভাব চেঞ্জ হবে। আপনি যখন ভালো কিছু করবেন, মানুষ, সেটা বাংলাদেশের মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম।